যাদের মামার বাড়ি এই বাংলা ছাড়া তাড়াতাড়ি নারে তাকবীর দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয় 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। সংকট নাই, সুদে সংকট আইছে, তেলের মাইরা চুক্তি। এই দেশে ধরে সরকার আছে, মুদ্রিক তেল আছে না। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরে খাওয়াইতাম। শালার পুরো দাম বাড়াস নাকি? এটা তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। দল ফালাইতে যায়, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111 থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল থেকে কার্যকর হবে বাড়তি দাম। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা, লিটারে বেড়েছে 15 টাকা। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা, অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা, এখানে লিটারে সর্বোচ্চ 20 টাকা বেড়েছে। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, লিটারে বেড়েছে 19 টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এখন সালাউদ্দিন ভাই তারেক রহমানই সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী কি বললেন ওপেন স্পেসে, জনসভায়। দেখেন, জনসভায় যখন আপনি কোনো কথা বললেন, এটা একটা সোশ্যাল কমিটমেন্ট, ইউ ক্যান নট ডিনাই ইট। হ্যাঁ, আপনি ডিনাই করতে পারবেন, পরের দিন ঘুম থেকে উঠে আমি আপনাকে মুনাফিক বলতে পারবো। উই ডু নট হ্যাভ এনি ইস্যু, ইউ ক্যান ডিনাই, ভেরি ওকে। কিন্তু আপনি যদি ডিনাই করেন, আমি যদি আপনাকে মুনাফিক বলি, আপনি কিন্তু আমাকে কিছু করতে পারবেন না, বিকজ আপনার ডিনাইয়ের যদি রাইট থাকে, আপনাকে মুনাফিক বলারও রাইট আছে, কারণ আপনি আগের দিন বলেছেন ইয়েস, পরের দিন বলেছেন নো। বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি দর্শক ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন শুরু করি বিস্তারিত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। একটা কথা বলেছেন না যে চেঞ্জ করতে সময় লাগবে, তৃণমূলকে ইঙ্গিত করে বলেছেন। আরে ভাই, বিএনপির শীর্ষ নেতাদের আগে চেঞ্জ করেন,
বিএনপির শীর্ষ নেতাদের কোনো একটা স্টেপে কি মনে হচ্ছে তারা পরিবর্তন হয়েছেন? বিসিবির মতো একটা জায়গায় আপনি স্থায়ী কমিটির 3 জন পুত্রকে বসিয়ে দিয়েছেন। নেপালে আন্দোলন হলো, আমরা কথায় কথা নেপালের উদাহরণ দিতে পছন্দ করি। নেপালে আন্দোলন হয়েছে নেপো কিডসদের বিলাসিতার বিরুদ্ধে। সেখানে আপনি বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ এবং আরেকজন হচ্ছেন ওই আমির খসরু, 3 জনের সন্তানকে আপনি বসিয়ে দিয়েছেন বিসিবিতে। আবার ববি হাজ্জাজের স্ত্রীকে দিয়েছেন একটা বিসিবির একটা কমিটিতে, এরকম 4 জনকে দিয়ে দিয়েছেন। আবার বলেছেন এই অ্যাডহক কমিটির মেম্বাররা বিসিবি নির্বাচন করতে পারবে। তাহলে এটা কি হচ্ছে, কি করতেছে? মানে আপনি বিসিবিকেও ছাড়বেন না। একটা জিনিস বিএনপি রিড করতে খুব ভুল হচ্ছে, ক্রিকেট বাংলাদেশের জেনজি এবং জেন আলফা তাদেরকে বলা হয়, কোটি কোটি তরুণ এই ক্রিকেটের দিকে তাকিয়ে থাকে। সেখানে যখন আপনি করলেন, আপনি আপনার দিকে অহেতুক কারণে স্পটলাইটটা আনলেন। আগে আপনি যেটা করছিলেন সেটা আমাদের কাছে এক্সপোজড হচ্ছিল, কিন্তু যারা সারাক্ষণ রাজনীতি চিন্তা করে না, ওই তরুণরা কিন্তু দেখলো যে আপনি বিসিবির মতো একটা প্রতিষ্ঠান দখলদারিত্ব থেকে ছাড়ছেন না। শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্প্রিট থেকে যদি 1 চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুদকে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেইখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস হাওয়া বোবেনের ভাই বোনেদেরকে নিয়ে এসেছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুর্গ দখল করেছে, সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তাদের বাসায় হামলা চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস হাওয়া বোবেনের ভাই বোনেদেরকে নিয়ে এসেছে, কাউকে দুদকে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে
তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সরকারকে আর্গুমেন্ট দিয়েছিলাম, আমরা কালকে কারণ বাজার যাচ্ছি, এরপর দিন ফান্ড দেখাচ্ছি, এরপর দিন ধর্মবান যাচ্ছি, সরকার ধন্যবাদ করে নাই। আজকে আমরা বর্তমান হয়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 বছরের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পদে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে, এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হওয়া বদলে লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে করা যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে বুঝতে পারবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আগামীর সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন, সরকারের প্রশাসনের বাইরে বলবো আমরা এখানে ডিসিপ্লিন জায়গায় আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে যেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রাম ধরে কোন কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথেও আমাদের কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই যারা মিডিয়া পড়ে আছে, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছে অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? এখন গড়ে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিন খুব কষ্টে কাটছে। তেলের জন্য যেই লাইন প্রতিদিন দেখতে পাই, মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে, দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামী লড়াইয়ের প্রস্তুতি আছে?